এই যে মিস্টার, চোখ কি পকেটে রেখে সাইকেল চালাচ্ছেন? আপনার এই ভাঙা সাইকেলের কাদা আমার লাক্সারি গাড়িটা নষ্ট করে দিল। রাস্তায় কাদা থাকলে সেটা ছিটকাবেই। আর দামি শাড়ি পরে যদি ভাবেন চারপাশটা আপনার জন্য মখমল হয়ে যাবে, তবে সেটা আপনার ভুল। সাইড দিয়ে হাঁটার বুদ্ধি কি আপনার নেই? কি? আপনি জানেন আমি কে? এই ইউনিভার্সিটির লেকচারার আমি, আর আপনি একজন ছাত্র হয়ে আমাকে জ্ঞান দিচ্ছেন? ম্যাডাম, আপনি লেকচারার হতে পারেন ক্লাসরুমে, রাস্তায় আপনি একজন সাধারণ পথচারী। আর ক্ষতিপূরণ চাইলে বলতে পারেন 1 বালতি পানি এনে ধুয়ে দিচ্ছি। এর বেশি সময় আমার নেই। বেয়াদব একটা! গেটম্যান, এই ছেলের আইডি কার্ড নিয়ে নিন। আইডি কার্ড নেওয়ার দরকার নেই। নাম অয়ন, রোল 1। দেখা হবে ক্লাসরুমে, যদি আপনি সময় মতো পৌঁছাতে পারেন। ঢাকার এক অভিজাত ইউনিভার্সিটি। গেটে দাঁড়িয়ে আছে একটি চকচকে লাল রঙের অডি গাড়ি। গাড়ির ভেতরে এসি চলছে, আর বাইরে রোদে পুড়ে ঘামছে সাধারণ ছাত্ররা। আদ্রিজা সেন চোখে সানগ্লাস পরে গাড়ি থেকে নামতে যাবেন, ঠিক তখনই সাইকেল চালিয়ে ঝড়ের বেগে ধুলো উড়িয়ে পাশ দিয়ে গেল এক তরুণ। তার গায়ের শার্টটা সাধারণ, কিন্তু পিঠের ব্যাগটা যেন এক দুর্ভেদ্য দেয়াল। অয়নের সাইকেলের চাকা একটা কাদার গর্তে পড়ল, এবং সেই কাদা ছিটকে সরাসরি আদ্রিজা সেনের দামি সাদা গাড়িতে গিয়ে লাগলো। আদ্রিজা স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন, চারপাশ নিস্তব্ধ। আদ্রিজা চিৎকার করে। অয়ন সাইকেল থামিয়ে না থেমে নির্লিপ্তভাবে ঘাড় ঘুরিয়ে প্রতিবাদ করে। আদ্রিজার রাগে তোতলামি শুরু করে। এরপর অয়ন সগর্বে সাইকেল চালিয়ে ভিতরে চলে গেল। আদ্রিজা অপমানে কাঁপছেন। কিছুক্ষণ পর ক্লাসরুমে আদ্রিজা ঢুকলেন। তিনি আজ ঠিক করেছেন অয়নকে সবার সামনে অপমান করবেন। অয়ন একদম পেছনের সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আজ আমরা পড়ব মাইক্রো ইকোনমিক্স, কিন্তু তার আগে আমি জানতে চাই এই ক্লাসের সবচেয়ে অভদ্র ছেলেটি কে? অয়ন, উঠে দাঁড়ান। অয়ন ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে বলে, জি ম্যাডাম, প্রশ্নটা কি ইকোনমিক্সের উপর নাকি আপনার পার্সোনাল ইগোর উপর? মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন না জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয়? সম্মান দিয়ে কথা বলাটা মিউচুয়াল ম্যাডাম। আপনি যদি ক্লাসে ঢুকেই আমাকে অপমান করেন, তবে আমার উত্তরটাও তেড়া হবে। এটাই স্বাভাবিক। অ্যাসাইনমেন্ট কোথায় আপনার? কালকের মধ্যে যদি 500 পেজের রিপোর্ট না পাই, তবে আমি আপনাকে ইন্টারনাল মার্কস দেব না। 500 পেজ লিখতে গেলে আমার পড়াশোনার সময় নষ্ট হবে। আমি বড় জোর 5 পেজ দেব, সেখানে সারমর্ম থাকবে। আপনার পড়ার ধৈর্য থাকলে ওটাই পড়ে নেবেন। ক্লাস শেষে ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়ায় অয়নের বন্ধু আকাশ আর আদ্রিজার বিয়ে শফিক বসে আছে। দোস্ত অয়ন, তুই তো জমদূতের সাথে পাঙ্গা নিচ্ছিস। আদ্রিজা ম্যামের বাবা এই শহরের টপ লেভেলের বিজনেসম্যান। ওনার এক ফোন কলে তোর কেরিয়ার শেষ হয়ে যাইব। ক্যারিয়ার শেষ হবে মেধা না থাকলে। আর যার বাবার অনেক টাকা, তাকে কি ভয় পেতে হবে? আমি এখানে পড়তে আসছি, ওনার বাবার গোলামি করতে না। শফিক বিয়ে আদ্রিজাকে গিয়ে বলছে, ম্যাম, এই ছেলেটা কিন্তু খুব ডেঞ্জারাস। গরিব হতে পারে, কিন্তু ওর মেজাজটা রাজাদের মতো। ওনার বিরুদ্ধে কিছু করতে গেলে ও উল্টো মামলা ঠুকে দেবে। ছুটির সময় আদ্রিজা গাড়িতে উঠতে যাচ্ছেন। দারোয়ান রহিম চাচা দৌড়ে এলো। আম্মা, ওই যে আয়ান বাবা, ও কিন্তু খুব ভালো ছেলে। কাল আমার মেয়ের বিয়ের জন্য ও নিজের বৃত্তির টাকা থেকে কিছু দান করেছে। আপনি ওরে বকা দিয়েন না। রহিম চাচা, ও ভালো না তেরা সেটা আমি বুঝবো। ও আমার গাড়ি নষ্ট করেছে, আমাকে অপমান করেছে, আমি ওকে সোজা করেই ছাড়বো। আদ্রিজা গাড়িতে বসে দেখলেন অয়ন বৃষ্টিতে ভিজতে ভিজতে সাইকেল চালিয়ে যাচ্ছে। আদ্রিজা ইচ্ছে করে গাড়ির স্পিড বাড়িয়ে অয়নের পাশ দিয়ে কাদা ছিটিয়ে চলে গেলেন। মনে মনে হাসলেন। শোধ তোলা শুরু হলো। আদ্রিজা তার বিশাল আলিশান বেডরুমে বসে আছেন, সামনে দামি আইপ্যাড। তিনি অয়নের প্রোফাইল দেখছেন। এত অ্যাটিটিউড কিসের? দেখতে তো মোটেও হিরোর মতো না। না মানে একটু গম্ভীর, কিন্তু ওর চোখ দুটো যেন সারাক্ষণ আমাকে চ্যালেঞ্জ করে। দাঁড়াও অয়ন, কাল তোমাকে ল্যাবে পচা কেমিক্যাল দিয়ে কাজ করাবো, তখন বুঝবে তেরা ম্যাডাম কাকে বলে। আদ্রিজা সেনের মাথায় এখন শুধু অয়নকে জব্দ করার চিন্তা, আর অয়ন ব্যস্ত তার নিজের জগৎ নিয়ে। পরদিন সকাল 10টা। ইউনিভার্সিটির করিডোরে আজ উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই জানে আদ্রিজা সেনের ক্লাসে
আজ ল্যাব টেস্ট। আর অয়ন, যে গতকাল ম্যাডামকে কাদা ছুঁড়ে জবাব দিয়েছিল, তাকে আজ ল্যাবের অ্যাসিড আর বিকারের মাঝে নাকাল হতে হবে। আদ্রিজা আজ শাড়ি নয়, পরেছেন ওয়েস্টার্ন ফর্মাল স্যুটের উপর সাদা ল্যাব কোট। তাকে দেখতে যতটা সুন্দর লাগছে, তার চেয়েও বেশি ভয়ানক লাগছে তার চোখের চাউনি। ল্যাবরেটরির ভেতরে সবাই চুপচাপ। আদ্রিজা হাতে একটা স্টপওয়াচ নিয়ে পায়চারি করছেন। অয়ন সবার পেছনে দাঁড়িয়ে চুপচাপ বিকার পরিষ্কার করছে। আদ্রিজা সরাসরি ওনার সামনে গিয়ে দাঁড়ালেন। কি মিস্টার অয়ন, গতকাল তো খুব বড় বড় কথা বললে, আজ কি ভয় পেয়ে পেছনে লুকিয়ে আছো? অয়ন মাথা না তুলেই বলে, ভয় পাওয়ার মতো কিছু ল্যাবে নেই ম্যাডাম। আর আপনি আমাকে হুট করে তুমি বলছেন কেন? শিক্ষক হিসেবে কি আপনি সবার সাথেই এত ফ্রেন্ডলি? না, সবার সাথে না। তুমি যেহেতু আমার স্পেশাল স্টুডেন্ট, তাই তোমাকে আমি তুমি করে সম্বোধন করব। এতে আমার সুবিধা হবে তোমাকে যখন তখন ছাড়তে। আর তুমি তো আমাকে আপনিই বলবে, কারণ আমি তোমার সিনিয়র এবং টিচার, বুঝেছো? আপনি আমাকে কি ডাকবেন সেটা আপনার রুচি, কিন্তু আমি আপনাকে আপনিই বলবো, কারণ আপনার আর আমার ডিস্টেন্সটা আমি বজায় রাখতে চাই। দূরত্ব থাকলে আপনি আপনার ইগো সামলাতে পারবেন, আর আমি আমার কাজ। আদ্রিজা আজ ঠিক করেছেন অয়নকে এমন একটা এক্সপেরিমেন্ট দেবেন যা করা প্রায় অসম্ভব। তিনি একটা সলিউশন দেখিয়ে বললেন, এই যে অয়ন, তুমি এই মিক্সারটা সলভ করো। যদি আজ এটা না পারো, তবে ল্যাবের মেঝে তোমাকে নিজ হাতে পরিষ্কার করতে হবে। আর শোনো, ভুল যেন না হয়। তিনি একটা সলিউশন দেখিয়ে বললেন। অয়ন মিক্সচারটা দেখিয়ে বুঝে গেল আদ্রিজা ইচ্ছে করে ভুল ফর্মুলা দিয়েছেন। ম্যাডাম, এতে কি ভুল করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেশি ঢেলেছেন? এটা তো এখনই ব্লাস্ট করতে পারে। আমাকে শেখাতে এসো না, তুমি যেটা বলেছি সেটা করো। অয়ন কাজ শুরু করতেই হঠাৎ বিকট শব্দে বিকারের মুখ নীল হয়ে ধোঁয়া বের হতে লাগলো। সবাই ভয়ে ল্যাব থেকে বেরিয়ে গেল। আদ্রিজা দরজার কাছে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। পুরো ঘর ধোঁয়ায় অন্ধকার। অয়ন, বাঁচাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। অয়ন এক ঝটকায় আদ্রিজার কোমর ধরে টেনে তুলল। আদ্রিজার গায়ের দামি পারফিউমের গন্ধ আর ল্যাবের ঝাঁঝালো ধোঁয়া মিলেমিশে একাকার। আদ্রিজা ভয়ে অয়নের শার্ট শক্ত করে চেপে ধরলেন। চুপ করে থাকুন, শ্বাস নেবেন না, আমার হাত ধরুন। অয়ন আদ্রিজাকে পাজাকোলা করে কোলে তুলে ল্যাবের জানালার কাছে নিয়ে গেল। জানালার কাচ ভেঙে ওখান দিয়ে আদ্রিজাকে পাশের বারান্দায় বসিয়ে দিল। আদ্রিজা তখনও কাঁপছেন। ওনার ল্যাব কোট ছিঁড়ে গেছে। অয়ন একদম নির্বিকার। সে ওনার সামনে একটা পানির বোতল ধরলো। খান, আপনার তেরামি তো ল্যাপটাকেই উড়িয়ে দিচ্ছিল। নিজের বুদ্ধিতে কি একদম শান দেন না ম্যাডাম? আদ্রিজা পানি খেয়ে একটু সুস্থ হয়ে বলে, তুমি আমাকে কোলে তুলেছো কেন? পারমিশন নিয়েছিলে? অয়ন, তুমি আমাকে অপমান করছো। মরে গেলে তো আর পারমিশন নিতে পারতাম না। আর আমি আপনাকে কোলে তুলেছি কারণ আপনি হাঁটতে পারছিলেন না। এখন সুস্থ হলে নামুন, আমার সাইকেলটা পরিষ্কার করতে হবে। তুমি আমাকে বাঁচালে, আর এখন আবার সাইকেলের কথা বলছো? তুমি কি আমাকে সাইকেলের সাথে তুলনা করছো? আরে বাবা, পাগল নাকি আপনি একটা? কিসের সাথে কি? সাইকেলটা আমার নিজের উপার্জনের। আর আপনি আপনি তো আপনার বাবার দয়ায় অডি গাড়ি চালান। গুরুত্বটা পরিশ্রমের উপর নির্ভর করে ম্যাডাম, রূপের উপর না। আপনার কোনো গুরুত্ব আমার কাছে নেই। আবার তুলনা? বাঁচালাম, নির্ঘাত মারা যেতেন তাই। ক্যান্টিনে অয়ন বসে আছে। সেখানে এলো আদ্রিজার কাজিন রাজবীর। রাজবীর অত্যন্ত স্টাইলিশ এবং বদমেজাজি। এই যে অয়ন, শুনলাম তুই নাকি আমার বোন আদ্রিজার গায়ে হাত দিয়েছিস ল্যাবে। তোর সাহস তো কম না। অয়ন শান্তভাবে ভাত খাচ্ছে। গায়ে হাত না দিলে আপনার বোন এখন হাসপাতালে থাকতো। আর আপনি কে? ওনার বডিগার্ড? আমি কে সেটা তোর জানার দরকার নেই। আজ থেকে তুই যদি আদ্রিজার আশেপাশে থাকিস, তবে তোর সাইকেল আমি পিষে ফেলবো। চেষ্টা করে দেখেন। তবে মনে রাখবেন, সাইকেল পোষা সহজ, কিন্তু অয়নকে পোষা অত সহজ না। আদ্রিজার বাবা মিস্টার সেন শহরের বড় ব্যবসায়ী। তিনি অয়নকে ওনার বাড়িতে ডেকে পাঠালেন। আদ্রিজা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছেন। অয়ন এলো তার সেই পুরনো সাইকেলটা নিয়ে। গেটম্যান রহিম চাচা ভয়ে কাঁপছে। বসো অয়ন, শুনলাম তুমি নাকি আদ্রিজাকে ল্যাবে বাঁচিয়েছো।
কি চাও তুমি? টাকা নাকি দামি কোনো ফার্মে চাকরি? কিছুই চাই না, আমি শুধু চাই আপনার মেয়ে যেন ল্যাবে আসার আগে একটু কেমিস্ট্রি পড়ে আসে। ওনার ভুল ফর্মুলার জন্য আজ পুরো ল্যাবটা জ্বলে যেত। আর চাকরি, ওটা আমি নিজের যোগ্যতায় নেব। এবার উঠি আমি। বাবা দেখো ও কত বেয়াদব, তুমি ওকে কিছু বলছো না কেন? ছেলেটার শির দ্বারা শক্ত আছে আদ্রিজা, এমন ছাত্র আমি জীবনে দেখিনি। অয়ন যখন মিস্টার সেনের বাড়ি থেকে ফিরছে, আকাশ ভেঙে বৃষ্টি নামলো। আদ্রিজা তার অডি গাড়ি নিয়ে অয়নকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ ওনার গাড়ির চাকা পাংচার হয়ে গেল। মাঝ রাস্তায় জনহীন জায়গায় আদ্রিজা একা। হেল্প, কেউ কি আছেন? অয়ন সাইকেল চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, সে দাঁড়িয়ে গেল। কি হলো ম্যাডাম, অডি গাড়ি কি বৃষ্টির পানিতে ভয় পাচ্ছে? অয়ন প্লিজ, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ড্রাইভারের ফোন বন্ধ, তুমি কি আমাকে বাসায় পৌঁছে দেবে? আমার সাইকেলে আপনার শাড়ি তো চেনে আটকে ছিঁড়ে যাবে। তার চেয়ে বরং রিক্সা খুঁজুন। আর আপনি তো মাত্রই বাসায় ছিলেন, অযথা নামলেন কেন? আমি নামতেই মানে ইগোর ঠেলায় কী যে করবেন নিজেও জানেন না। এই বৃষ্টিতে রিক্সা নেই। অয়ন, তুমি কি আমাকে একা ফেলে যাবে? আমি তোমাকে অর্ডার দিচ্ছি। অর্ডার করবেন না, রিকোয়েস্ট করুন। যদি আপনি বলেন অয়ন প্লিজ আমাকে নিয়ে চলো, তবেই আমি ভাববো। ঠিক আছে অয়ন, প্লিজ আমাকে নিয়ে চলো। বৃষ্টির ঝাপটায় আদ্রিজা অয়নের পেছনে সাইকেলে বসেছেন, এক হাত দিয়ে অয়নের কাঁধ ধরে আছেন। আদ্রিজার দামি সিল্কের শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। অয়নের পিঠের উষ্ণতা আদ্রিজা অনুভব করছেন। অয়ন কিন্তু একদম গম্ভীর, সে প্যাডেল মারছে আর বৃষ্টির সাথে যুদ্ধ করছে। আদ্রিজা প্রথমবার কোনো পুরুষের এত কাছে এসেছেন, যাকে তিনি ঘৃণা করতে চান কিন্তু পারছেন না। অয়ন, তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসার বিলাসিতা করার সময় আমার নেই ম্যাডাম। আমাকে টিউশনি করতে হয়, বোনকে পড়াতে হয়, আর আপনার মতো মানুষদের সেবা করতে হয়। তুমি আমাকে আপনি বলছো কেন? তুমি বলতে পারো না? না, কারণ আপনি আমার শিক্ষক, আর শিক্ষকের সম্মানে আঘাত করা আমার কাজ না। আদ্রিজাকে বাসায় পৌঁছে দিয়ে অয়ন চলে যাচ্ছিল। আদ্রিজা ওনার হাত ধরে ফেললেন। অয়ন, আমার শার্ট ভিজে গেছে, আমার বাড়ির ভেতরে এসো, একটা তোয়ালে দিচ্ছি। দরকার নেই, বৃষ্টির জল গায়ে শুকালে মন পরিষ্কার হয়। আপনি বরং গিয়ে গরম চা খান, না হলে কাল ক্লাসে আবার হাঁচি দিয়ে ল্যাব নোংরা করবেন। আদ্রিজা অয়নের চলে যাওয়ার পর দরজায় হেলান দিয়ে বলে, অয়ন, তুমি যত তেরামি করো আমি তোমাকে আমার গোলাম করেই ছাড়বো। না, গোলাম না, আমি তোমাকে আমার পাগল বানিয়ে ছাড়বো। পরদিন সকাল 10টা। আদ্রিজা সেনের আলিশান ভিলার সামনে দাঁড়িয়ে আছে অয়ন। তার হাতে একটা পানির বোতল আর পিঠে সেই চিরচেনা বেগ। আজ তাকে এখানে তলব করা হয়েছে আদ্রিজার বাবার বিশাল লাইব্রেরি পরিষ্কার করার জন্য। আদ্রিজা আজ ঘরের ভেতরেও হাই হিলার দামি সিল্কের গাউন পরে আছেন। তিনি চান অয়নকে বুঝিয়ে দিতে যে ও এই রাজপ্রাসাদের একজন তুচ্ছ কর্মী মাত্র। অয়ন সাইকেল নিয়ে গেটে আসতেই রহিম চাচা তাকে আটকালো। আয়ান বাজান, ভিতরে যাইও না। আম্মাজান আজ খুনে মেজাজ আছে। ওনার দামি সব বিদেশি বই নাকি তোমারে দিয়া ঝড়ফুস করাবো। তুমি তো মেধাবী ছাত্র, তোমার হাতে কি ঝাড়ু মানায়? চাচা, কাজ ছোট না, মানুষ ছোট হয়। ম্যাডাম যদি মনে করেন ঝাড়ু দিয়ে আমাকে অপমান করবেন, তবে ওনার ভুল। আমি ঝাড়ু দিয়েও ওনার চেয়ে বেশি পরিচ্ছন্ন কাজ করে দেখাবো। আপনি গেট খুলুন। অয়ন লাইব্রেরিতে ঢুকলো। চারদিকে হাজার হাজার বই। আদ্রিজা একটা মকমলের চেয়ারে বসে কফি খাচ্ছেন। আসতে তো দেরি হলো কেন? তুমি কি জানো না আমার সময়ের দাম কত? আপনার সময়ের দাম আছে কারণ আপনি দামি ঘড়ি পরেন। আমার সময়ের দাম আছে কারণ আমাকে সময় বিক্রি করে ভাত খেতে হয়। এখন বলুন, কোন সেলফ থেকে শুরু করব? এই যে ধুলোবালি দেখেছো, এই সব বই নামিয়ে মুছতে হবে। আর শোনো, তুমি যদি একটা বইয়ের পাতাও ছেড়ো তবে তোমার এই মাসের বেতন কাটা যাবে। অয়ন বইয়ের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, আপনি কি এই বইগুলো কখনো পড়েছেন, নাকি এগুলো শুধু ড্রয়িং রুমের শোপিস? আদ্রিজা রাগে জ্বলে উঠে। তুমি আমাকে অপমান করছো? আমি লেকচারার, আমি সব পড়েছি।
ভালো। তবে এই যে ইকোনমিক্স অফ হ্যাপিনেস বইটা দেখেছেন, এটা কিন্তু উল্টো করে রাখা। আপনি মনে হয় পড়ার চেয়ে সাজাতে বেশি পছন্দ করেন। আদ্রিজা অয়নকে জব্দ করতে একটা উঁচু মই দিলেন। তিনি বললেন ওপরের দিকের বইগুলো নামাতে। মইটা ছিল নরবরে, যা আদ্রিজা আগে থেকেই জানতেন। এখন দেখবো তোমার হিরোগিরি। মই থেকে যখন ধপাস করে পড়বে তখন বুঝবে তেরা ম্যাডামের সাথে পাঙ্গা নেওয়ার ফল। অয়ন মইয়ে উঠল। সে বুঝতে পারল মইটা কাঁপছে। হঠাৎ মইয়ের একটা স্ক্রু আলগা হয়ে গেল। অয়ন ভারসাম্য হারালো। নিচে দাঁড়ানো আদ্রিজা হাসছিলেন, কিন্তু অয়ন পড়ার সময় সরাসরি আদ্রিজাকে জড়িয়ে ধরে নিচে পড়ল। সোফার উপর দুজন ধপাস। অয়নের পুরো ওজন আদ্রিজার উপর। আদ্রিজার দামি পারফিউমের বোতলটা ছিটকে ভেঙে গেল। আদ্রিজা ব্যথায় আর রাগে চিৎকার করে উঠলেন। আহা অয়ন, তুমি কি পাহাড় নাকি? নামো আমার ওপর থেকে, আমার গাউন ছিঁড়ে গেছে। অয়ন তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, মইটা আপনিই দিয়েছিলেন ম্যাডাম। আমি তো ভাবলাম আপনি আমাকে ক্যাচ ধরবেন। আপনার মতো ফিটনেস ফ্রিক মানুষ কেন আমার ভার সইতে পারলেন না? চুপ করো, তুমি ইচ্ছে করে আমার উপরে পড়েছো। তোমার এই অ্যাটিটিউড আমি ভেঙে ছাড়বো। দুপুরের খাবার সময়। মিস্টার সেন বাড়িতে নেই। আদ্রিজা ঠিক করলেন অয়নকে দিয়ে রান্না করাবেন। অয়ন, আমাদের রাধুনি আজ ছুটিতে। তুমি তো গরিব ঘরের ছেলে, নিশ্চয়ই রান্না জানো। যাও আমার জন্য পাস্তা বানাও, আর মনে রেখো আমি ঝাল খাই না। আমি পাস্তা বানাতে জানি না। আমি বড়জোর খিচুড়ি বানাতে পারি, খাবেন? খিচুড়ি আমি ওসব খাই না। যাও ইউটিউব দেখে পাস্তা বানাও। অয়ন কিচেনে গিয়ে হুলস্থুল বাঁধিয়ে দিল। সে পাস্তার সসে ভুল করে অনেকগুলো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিল। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে আদ্রিজা পাস্তা মুখে দিলেন। আদ্রিজা মুখ দিয়ে আগুন বের হওয়ার দশা। পানি পানি। অয়ন, তুমি কি আমাকে মারতে চাও? এতে এত মরিচ কেন? অয়ন নিজে এক চামচ খেয়ে বলে, মরিচ না দিলে তো পাস্তাটা আপনার মেজাজের মতো করা হতো না। আপনি ঝাল অপছন্দ করেন জানলে তো আমি আরো বেশি দিতাম। ঠিক তখন আদ্রিজার কাজিন রাজবীর তার দলবল নিয়ে বাড়িতে ঢুকলো। সে অয়নকে কিচেনে অ্যাপ্রন পরা দেখে হাসতে শুরু করলো। কিরে ভিখারি, এখন বুঝি আদ্রিজার বাড়ির হাঁড়ি পাতিল ধোয়ার কাজও পেয়েছিস? তোর তো প্রমোশন হয়েছে। হাঁড়ি পাতিল ধোয়াটা আপনার মতো বেকার ঘোড়ার চেয়ে অনেক বেশি সম্মানের। রাজবীর সাহেব, আপনি কি আপনার বাপের টাকা ছাড়া এক গ্লাস পানি খাওয়ার যোগ্যতা রাখেন? তুই আমাকে ইনসাল্ট করেছিস। আদ্রিজা, তুই এ ছেলেকে কেন বাসায় ঢুকিয়েছিস? রাজবীর, এটা আমার ব্যাপার, তুমি যাও এখান থেকে। রাজবীর অয়নের শার্টের কলার ধরতে গেল, কিন্তু অয়ন রাজবীরের হাতটা মুচড়ে ধরলো। গায়ে হাত দেওয়ার আগে ভাববেন রাজবীর সাহেব, আপনার হাতটা কিন্তু পেন্সিলের মতো সরু। রাজবীর ব্যথায় কুকড়ে গেল। রাজবীর রেগে চলে গেল। বিকালে আবার লাইব্রেরি পরিষ্কার শুরু হলো। আদ্রিজা অয়নের পাশে দাঁড়িয়ে তদারকি করছেন। হঠাৎ অয়ন একটা পুরনো বই ছাড়লো আর প্রচুর ধুলো উড়ল। আদ্রিজার ডাস্ট অ্যালার্জি আছে। তিনি সজোরে হাঁচি দিতে শুরু করলেন। হ্যাঁ, হাচ্ছি হাচ্ছি। অয়ন, তুমি তুমি হাচ্ছি। তুমি জানো না আমার অ্যালার্জি। অয়ন তাড়াতাড়ি একটা রুমাল বের করে আদ্রিজার নাকের সামনে ধরলো। এত অ্যালার্জি নিয়ে লাইব্রেরিতে কেন এসেছেন? যান ঘরে গিয়ে এসি ছেড়ে বসে থাকুন। আমি হাচ্ছি। আমি তোমাকে অর্ডার দিতে এসেছি, তুমি হাচ্ছি। আদ্রিজা হাঁচি দিতে দিতে ব্যালেন্স হারিয়ে অয়নের উপর হেলে পড়লেন। অয়ন তাকে ধরে ওনার রুমের দিকে নিয়ে যেতে লাগলো। অয়ন আদ্রিজাকে নিয়ে ওনার বেডরুমে ঢুকলো। ঘরটা রাজকীয়। অয়ন আদ্রিজাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা ইনহেলার খুঁজছে। ওখানে ড্রয়ারে আছে, তাড়াতাড়ি। অয়ন ইনহেলারটা খুঁজে পেল না। উল্টো ড্রয়ার খুলতেই আদ্রিজার দামি সব মেকআপ আর গয়না ছড়িয়ে পড়ল। আপনার ড্রয়ার তো আপনার ব্রেইনের মতো অগোছালো। এখানে তো ইনহেলার খুঁজে পাওয়া মানে খড়ের গাদায় সুই খোঁজা। অয়ন, তুমি আমার মেকআপ বক্স খুলেছো কেন? ওটা কসমেটিক্স। যাও ড্রেসিং টেবিলের ওপর রাখো। অবশেষে ইনহেলার পেয়ে আদ্রিজা সুস্থ হলেন। তিনি অয়নের দিকে তাকিয়ে দেখলেন অয়ন ওনার রুমের একটা পেন্টিং দেখছে। পেন্টিংটা আমার আঁকা, পছন্দ হয়েছে? না, এতে প্রচুর মন খারাপ মাখানো। আপনি মনে হয় সারাদিন শুধু মানুষের ওপর হুকুম দিতে জানেন, মন ভালো রাখার কিছু জানেন না। ইউ ইডিয়েট! ভালো কথা মুখ দিয়ে বের হয় না তোমার, না? হয়, তবে আপনার জন্য না। অয়ন কাজ শেষ করে সাইকেল নিয়ে বের হতে যাবে। আদ্রিজা বারান্দা থেকে তাকিয়ে আছে। ওনার নাকটা এখনো লাল হয়ে আছে। অয়ন, কাল ল্যাবে আমার ব্যাগটা ঠিক সময় করে নিয়ে আসবে। আর শোনো,
কাল আমি তোমাকে একটা স্পেশাল কাজ দেব। অয়ন সাইকেলে প্যাডেল মারতে মারতে বলে। স্পেশাল কাজ মানে কি আবার মই থেকে পড়া? তবে এবার নিচে সোফা না রেখে গদি বিছিয়ে রাখবেন ম্যাডাম। আসি। সকালে 11টা। ইউনিভার্সিটির করিডোর দিয়ে আদ্রিজা সেন হেঁটে যাচ্ছেন। আজ তিনি পরেছেন একটি ব্ল্যাক ফর্মাল স্যুট, চোখে দামি সানগ্লাস। তার পেছনে শফিক পিএ ফাইল নিয়ে দৌড়াচ্ছে। আদ্রিজা আজ ঠিক করেছেন অয়নকে ক্লাসের মাঝখান থেকে ডেকে এনে ওনার অফিসে সব অগোছালো ফাইল গোছাতে দিবেন। কিন্তু লবির কাছে যেতেই তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। অয়ন এক জায়গায় দাঁড়িয়ে হাসছে। হ্যাঁ, সেই গম্ভীর অয়ন হাসছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে রাইসা। রাইসা অয়নের হাতে একটা নোটবুক দিচ্ছে। রাইসা খুব সুন্দর করে কথা বলে, যা আদ্রিজার ঠিক উল্টো। অয়ন, তুমি না থাকলে এই চ্যাপ্টারটা আমি কোনোদিনও বুঝতাম না। থ্যাংক ইউ সো মাচ। এই নাও তোমার জন্য ছোট্ট একটা গিফট। রাইসা, নোট দেওয়ার জন্য গিফট লাগে না। আর তুমি তো জানো আমি এসব দামি উপহার নেই না। এটা ফেরত নাও। আদ্রিজা পেছন থেকে গটগট করে এসে বলে। কি হচ্ছে এখানে? অয়ন, তোমার কি এখন ক্লাসে থাকার কথা না, নাকি এখানে দাঁড়িয়ে ট্রাস্টি বোর্ডে মেয়ের সাথে নোট বিনিময় করা তোমার সিলেবাসের অংশ? অয়ন তৎক্ষণাৎই হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলে। ম্যাডাম, আমার ক্লাস ব্রেক চলছে আর রাইসাকে আমি নোটস বুঝিয়ে দিচ্ছি। এতে তো নিয়মের কোনো বরখেলাপ হচ্ছে না। আরে আদ্রিজা ম্যাম, আপনি হুট করে এত রেগে যাচ্ছেন কেন? অয়ন তো জাস্ট হেল্প করছিল। ও খুব ভালো পড়ায়। ও ভালো পড়ায় কিনা সেটা আমি বুঝবো। অয়ন, এখন আমার ক্যান্টিনে এসো। আমার গত 5 বছরের রিসার্চ পেপারগুলো এলোমেলো হয়ে গেছে। ওগুলো আজ বিকেলের মধ্যে কম্পিউটারাইজড করতে হবে। আমি ডাটা এন্ট্রি অপারেটর নই ম্যাডাম, আমি আপনার স্টুডেন্ট। আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি কি আমাকে না করছো? না, করছি না। তবে রাইসার কাজটা শেষ করে আসছি, 5 মিনিট লাগবে। আদ্রিজার আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলেন। তার কেন জানি রাইসার সাথে অয়নের ওই হাসিটা সহ্য হচ্ছে না। অয়ন আদ্রিজার রুমে ঢুকলো। আদ্রিজা ল্যাপটপে কাজ করছেন। তিনি অয়নকে দেখে এক গাদা ফাইল ওনার সামনে ছুড়ে দিলেন। এই নাও, এগুলো টাইপ করো। আর শোনো, আমার জন্য 1 কাপ আদা দিয়ে চা বানিয়ে আনো তো কিচেন থেকে। ম্যাডাম, আমি এখানে ফাইল ঠিক করতে আসছি নাকি আপনার ব্যক্তিগত বয় হতে? আর আমি চা বানাতে জানি না। তুমি ওই যেদিন লাইব্রেরিতে পাস্তা বানিয়েছিলে না, তার মানে তুমি সব পারো। যাও, চা বানিয়ে আনো, আর একদম পারফেক্ট হতে হবে। অয়ন কিচেনে গেল। সে চা বানাতে গিয়ে ভুল করে লবণের বয়াম থেকে আধা চামচ লবণ আর এক গাদা গোলমরিচ দিয়ে দিল। আদ্রিজা যখন এক চুমুক দিলেন। থু, অয়ন, এটা কি চা নাকি সামুদ্রিক মাছের ঝোল? তুমি কি আমাকে বিষ খাওয়াতে চাও? আমি তো বললামই ম্যাডাম, আমি চা বানাতে জানি না। আপনি জোর করে আমাকে দিয়ে বানালেন। এখন স্বাদ নিয়ে কমপ্লেন করলে তো হবে না। লবণের চা খেলে ব্রেইন শার্প হয়, আপনার জন্য ওটাই ঠিক আছে। দুপুরে ক্যান্টিনে অয়ন একা বসে ডাল ভাত খাচ্ছে। আদ্রিজা দূর থেকে দেখছেন। ঠিক তখনই রাইসা এসে অয়নের পাশে বসলো। রাইসা নিজের টিফিন বক্স থেকে একটা চিকেন লেগ পিস অয়নের পাতে তুলে দিল। অয়ন, তুমি শুধু ডাল ভাত খাও কেন? এই নাও, এটা আমার মায়ের হাতের রান্না, খেয়ে দেখো। রাইসা, তুমি আবার সেই একই কাজ করছো। আমার নিজের খাবার আমার জন্য যথেষ্ট। আরে আমরা বন্ধু না? বন্ধুদের মধ্যে শেয়ারিং চলে। খাও তো। আদ্রিজা এই দৃশ্য সহ্য করতে পারলেন না। তিনি সোজা গিয়ে তাদের টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের দামি পার্সটা টেবিলের উপর ধপাস করে রাখলেন। ক্যান্টিনে সিট খালি নেই? অয়ন, তোমার কি একটুও ম্যানার্স নেই? ম্যাডাম দাঁড়িয়ে আছে আর তুমি বসে বসে চিকেন খাচ্ছো। ম্যাডাম, ক্যান্টিনে আরও 10টা টেবিল খালি আছে, আপনি চাইলে ওখানে বসতে পারেন। আর খাওয়ার সময় কথা বলাটা আপনার হাই সোসাইটির ম্যানার্সে পড়ে কিনা আমার জানা নেই। আদ্রিজা রাইসার দিকে তাকিয়ে বলল। রাইসা, তুমি এই সাধারণ একটা ছেলের সাথে সারাক্ষণ কি করিস? চল আমার সাথে, ভিসি স্যারের মিটিং আছে। আপনি যান আদ্রিজা ম্যাম, আমি অয়নের সাথে লাইব্রেরিতে যাব। ও আমাকে কুইজ প্রিপারেশনে হেল্প করবে। আদ্রিজার রাগে নিজের কফিটা ভুল করে নিজের সাদা শার্টেই ফেলে দিলেন। এক হুলস্থুল কাণ্ড। অয়ন হাসছে না, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছে সে খুব মজা পাচ্ছে। বিকালে আদ্রিজা বাসায় যায়। মাত্রই ঘুমোতে যাবে,
হঠাৎ গেটে হট্টগোল শোনা গেল। অয়নের বাবা এসেছেন। তিনি খুব সাধারণ পোশাকে, হাতে একটা ছোট ব্যাগ। তিনি আদ্রিজার কাছে এসেছেন যাতে অয়নের বৃত্তির ব্যাপারে কিছু কথা বলতে পারেন, কিন্তু আদ্রিজার দারোয়ান রহিম চাচা তাকে চিনতে পারেনি। এখানে ভিখারিদের প্রবেশ নিষেধ, যান দূরে গিয়ে বসেন। বাবা, আমি অয়নের বাবা। আমি আদ্রিজা ম্যাডামের সাথে একটু দেখা করতে আসছি। আদ্রিজা বারান্দা থেকে সব দেখছেন। তিনি চাইলেন অয়নকে লজ্জা দিতে। তিনি গেটম্যানকে বললেন, ওকে ভেতরে আসতে দিন, দেখুন কি বলে। অয়ন তখন রাইসার সাথে কথা বলছিল। সে জানে না তার বাবা এসেছেন। আদ্রিজা ড্রয়িং রুমে বসে। জি বলুন। আপনার ছেলে তো খুব তাড়া, ও ক্লাসে আমাকে কথা শোনায়। আপনি কি ওকে শাসন করেন না? ম্যাডাম, ও ছোটবেলা থেকেই এমন, সত্য কথা মুখের উপর বলে দেয়। ওর পড়াশোনার জন্য আমার সাহায্য লাগবে না, ও নিজেই সব করে। আমি শুধু আসছিলাম বলতে যে ওকে যেন আপনি একটু মানুষ হিসেবে দেখেন, আপনার ভৃত্য হিসেবে না। অয়ন খবর পেয়ে দৌড়ে ড্রয়িং রুমে এলো। তার বাবাকে আদ্রিজের সামনে এভাবে বসে থাকতে দেখে তার রক্ত গরম হয়ে গেল। বাবা, তুমি এখানে কেন? আমি তোমাকে বলেছি না এখানে আসবে না? অয়ন দেখো, তোমার বাবা এসেছে আমার কাছে হেল্প চাইতে। তুমি যদি আমার কথা না শুনতে তবে হয়তো ওনাকে আসতে হতো না। অয়ন আদ্রিজার দিকে এগিয়ে গিয়ে কণ্ঠস্বর বরফের মতো শীতল কণ্ঠে বলে, ম্যাডাম, আপনি আমার বাবাকে অপমান করার সাহস কোথা থেকে পান? আমার বাবা সাহায্য চাইতে আসেননি, উনি ওনার মর্যাদা নিয়ে এসেছেন। আর শোনো বাবা, চলো এখান থেকে। এই রাজপ্রাসাদে মানুষের চেয়ে ইগোর দাম বেশি। অয়ন তার বাবার হাত ধরে গটগট করে বেরিয়ে গেল। আদ্রিজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন না অয়ন এত সিরিয়াস হয়ে যাবে। রাইসা এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিল। আদ্রিজা ম্যাম, আপনি খুব বড় ভুল করলেন। অয়ন আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। রাত 12টা। আদ্রিজা তার রুমে পায়চারি করছেন। তিনি অয়নকে জব্দ করতে চেয়েছিলেন, কিন্তু অয়নের বাবার ওই শান্ত চাহনি ওনাকে বিচলিত করছে। আমি কেন এমন করলাম? অয়ন কি এখন আমার উপরে আরো রেগে যাবে? না, ওকে তো আমি আমার হাতের মুঠোয় আনবই। রাইসা কেন ওরা তো ক্লোজ হচ্ছে? রাইসার জন্য কি অয়ন আমাকে আরো ঘৃণা করবে? পরশু ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন, ওখানে আমি অয়নকে এমন একটা চ্যালেঞ্জ দেব যে ও আমার কাছে আসতে বাধ্য হবে। পরদিন সকালে ক্যাম্পাসে বনভোজনের বাস ঠিক হচ্ছে। আদ্রিজা ঘোষণা করলেন স্টুডেন্টদের সাথে তাকেও বাসে যেতে হবে। আর অয়নকে দায়িত্ব দেওয়া হলো সব মালামাল এবং রান্নার সরঞ্জাম পাহারা দেওয়ার। এসব নিয়ে ক্যাম্পাসে সবার মধ্যে কথা হচ্ছিল, কারণ পরদিন সকালেই বাস ছাড়বে। ম্যাডাম, আপনি কি এসি গাড়ি ছাড়া বাসে চড়তে পারবেন? বাসের ঝাঁকুনিতে আপনার মেকআপ তো ফেটে যাবে। তুমি নিজের চরকায় তেল দাও অয়ন। বাসে তোমার পাশেই আমি বসবো, যাতে তুমি কোথাও পালাতে না পারো। আদ্রিজা ম্যাম, আমি অয়নের পাশের সিটে বসে ওনার থেকে কুইজের সাজেশন নেব। আপনি সামনে বই সরান। অসম্ভব অয়ন, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও আমার পাশেই বসবে। সকাল 7টা। ইউনিভার্সিটির গেটে বিশাল দুটি ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে আছে। গন্তব্য গাজীপুরের এক গহীন রিসর্ট। চারদিকে সাউন্ড বক্সে গান বাজছে, স্টুডেন্টরা নাচছে। কিন্তু বাসের গেটে দাঁড়িয়ে আদ্রিজা সেন নিজের রোদ চশমা ঠিক করছেন আর এক হাতে একটা বড় লিস্ট ধরে আছেন। তিনি আজ ঠিক করেছেন অয়নকে ওনার পাশের সিটেই বসতে হবে, যাতে পুরো রাস্তায় ওকে দিয়ে নিজের ফাইল চেক করানো যায়। অয়ন তার সেই পুরনো ব্যাগ কাঁধে নিয়ে বাসে উঠতে গেল। আদ্রিজা গেটে দাঁড়িয়ে পথ আটকালেন। অয়ন, তোমার সিট আমার ঠিক পাশেরটা, মানে জানলার ধারে আমি বসবো আর তুমি করিডোরের সাইডে। গতকালই বলে রেখেছি। আর আমার ব্যাগে কিছু জরুরি ফাইল আছে, সেগুলো বাসে বসেই তোমাকে গুছিয়ে দিতে হবে। অয়ন একদম নির্লিপ্ত। এ ব্যাপারে ওর আসলেই কোনো আগ্রহ নেই। ম্যাডাম, আমি বাসে ফাইল গোছাতে আসিনি। আমি বনভোজনে আসছি জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য। আমি পেছনের সিটে আকাশের সাথে বসবো, ওখানে হাওয়া বেশি। রাইসা তখনই বাসে উঠে অয়নের হাত ধরল। ম্যাম, অয়ন তো আমার সাথে বসার কথা। ও আমাকে প্রমিস করেছে ও বাসে বসে আমাকে ইকোনমিক্সের ম্যাথগুলো বুঝিয়ে দেবে। আপনি তো টিচার, আপনি সামনে আরাম করে বসুন না। আদ্রিজা চোখ শুরু করে। রাইসা, তুমি একজন স্টুডেন্ট হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? অয়ন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই ট্যুরে অ্যালাউড হয়েছে। ও আমার পাশেই বসবে, এটা অর্ডার। আর বাসে আবার কিসের পড়া? পাগল নাকি?
তোমার এই অতি মেধাবী বা স্টুডেন্টগুলো আসোই বা কেন ট্যুরে? বাসায় বসে পড়তে পারো না? যত সব। ম্যাডাম, আপনার অর্ডার আপনার ব্যাগে রাখুন। আমি স্টুডেন্টদের সাথে কথা বলতে বলতে যাব। রাইসা, চলো মাঝখানের সিটে বসি। অয়ন আর রাইসা চলে গেল। আদ্রিজা রাগে পা ঠুকলেন। গেটম্যান রহিম চাচা পাশ থেকে ফিসফিস করে বলল, আম্মা চান আপনিও ওইখানে বসেন না। বাস চলতে শুরু করলো। স্টুডেন্টরা কালা চশমা গানে নাচছে। আকাশ আর শফিক পিয়ে মিলে হুলস্থুল করছে। আদ্রিজা বাধ্য হয়ে অয়নের ঠিক পেছনের সিটে বসেছেন। তিনি বারবার সিটের ফাঁক দিয়ে উকি দিচ্ছেন যে অয়ন রাইসার সাথে কি গল্প করছে। অয়ন, এই যে পানিটা ধরো, আমার ব্যাগে রাখো। আর শোনো, বাসের এসিটা খুব বেশি আমার শীত করছে, তোমার জ্যাকেটটা দাও তো। অয়ন হেডফোন এক কান থেকে সরিয়ে বলে, ম্যাডাম, আপনার ব্যাগে জ্যাকেট আছে, আমি দেখেছি। আর শীত করলে এসি বন্ধ করার সুইচ আপনার ওপরেই আছে। আমাকে ডিস্টার্ব করবেন না, আমি ঘুমানোর চেষ্টা করছি। দোস্ত অয়ন, ম্যামরে একটু সম্মান দিই। দেখ ওনার চেহারা কেমন লাল হয়ে গেছে রাগে। রাগ ওনার চিরস্থায়ী মেকআপ আকাশ, ওটা না থাকলে ওনার ডাইজেস্ট হবে না। বাস যখন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঢুকলো, আদ্রিজা এক নতুন বুদ্ধি বের করলেন। তিনি হঠাৎ মাথায় হাত দিয়ে উফ আহ শুরু করলেন। উফ, আমার খুব মাথা ঘুরছে অয়ন, আমার বমি বমি লাগছে, মনে হয় মোশন সিকনেস হচ্ছে। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। ম্যাম, এই নিন লেবু, এইটা শুকলে ঠিক হয়ে যাবে। অয়ন তো ডাক্তার না, ও আপনার মাথায় কেন হাত দেবে? রাইসা, তুমি চুপ থাকো। অয়ন শোনো, আমার মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাব। আদ্রিজা ইচ্ছে করে ঢলে পড়লেন অয়নের কাঁধের উপর। অয়ন প্রথমে সরতে চাইল, কিন্তু দেখলো আদ্রিজা ওনার শার্ট খামচে ধরেছেন। বাসে সবাই হাঁ করে তাকিয়ে আছে। অয়ন বিরক্ত হয়ে আদ্রিজার কপালে এক আঙ্গুল দিয়ে ঠেলে, ম্যাডাম, ড্রামা বন্ধ করুন। আপনার পালস রেট একদম নর্মাল। আর মোশন সিকনেস হলে মানুষ কাঁধে ঢলে পড়ে না, জানালার দিকে মুখ ফেরায়। বসুন সোজা হয়ে। আদ্রিজা সোজা হয়ে বসে। তুমি একটা অমানুষ অয়ন, তোমার একটুও মায়া নেই। আমি তোমার ম্যাম। ম্যাম বলেই তো আপনাকে জানালা দিয়ে ফেলে দিচ্ছি না। চুপচাপ বসে থাকুন। রিসোর্টে পৌঁছানোর পর ঠিক হলো সবাই মিলে রান্না করবে। আদ্রিজা দায়িত্ব নিলেন সালাদ আর ডেকোরেশনে। অয়নকে দেওয়া হলো মাংস কাটার দায়িত্ব। অয়ন, তুমি তো গরিব ঘরের ছেলে, নিশ্চয়ই অনেক মাংস কেটেছো। যাও, এই খাসিটা পিস করো। আর শোনো রাইসা, তুমি আমার সাথে সালাদ কাটো। না ম্যাম, আমি অয়নকে হেল্প করব। ও একা এত মাংস কাটতে পারবে না। আদ্রিজা ছুরি নিয়ে সালাদ কাটতে গিয়ে নিজের আঙ্গুল কাটতে বসলেন। আউচ, আমার আঙুল। অয়ন, রক্ত বের হচ্ছে। অয়ন এগিয়ে এলো না। সে দূরে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, সালাদ কাটতে মন লাগে, ইগো না। আপনার তো রক্ত না, অহংকার বের হচ্ছে। ব্যান্ডেজটা পিএ শফিকের কাছ থেকে চেয়ে নিন। শফিক, ওকে এক্ষুনি এই কাজ থেকে বরখাস্ত করো। ও আমার কথার অবাধ্য হচ্ছে। ম্যাম, অয়ন ভাই তো ঠিকই বলছে। আপনি কেন শুধু শুধু ছুরি নিয়ে নাড়াচাড়া করছেন? বিকালে স্টুডেন্টদের ফুটবল ম্যাচে শুরু হলো। অয়ন স্ট্রাইকার, সে খুব ভালো খেলছে। রাইসা সাইড লাইনে দাঁড়িয়ে তালি দিচ্ছে। গো অয়ন গো। আদ্রিজা কোনো টিচারের সাথে দাঁড়িয়ে বলে, দেখুন তো জলি ম্যাম, এই অয়ন ছেলেটা কত শয়তান। রাইসার সাথে কেমন ভাব জমাচ্ছে। আমি ওকে আজ একটা শিক্ষা দেব। আদ্রিজা ফুটবল মাঠের মাঝখানে ঢুকে পড়লেন একটা পানির বোতল নিয়ে। অয়ন গোল দিতে যাচ্ছিল, ঠিক তখন আদ্রিজার সামনে এসে দাঁড়ালেন। সরুন সামনে থেকে, বল আপনার গায়ে লাগবে। লাগুক। তুমি আমাকে ইগনোর করে রাইসার সাথে হাসাহাসি করছো কেন? এই যে পানি খাও, আমি বলছি খেতে। অয়ন বলটা পাশ কাটিয়ে গোল দিল, কিন্তু আদ্রিজার পানির বোতল ছিটকে ওনার নিজের গায়েই পড়ল। আদ্রিজা আবার ভিজে একাকার। ম্যাডাম, মাঠটা খেলার জায়গা, আপনার ব্যক্তিগত ঝগড়ার না। যান, কাপড় শুকিয়ে আসুন। রাইসার আগে চলে যায়। রাতে বড় আগুন জ্বালানো হয়েছে, সবাই গোল হয়ে বসেছে। আদ্রিজা আজ শাড়ি পরেছেন, লাল রঙের। আগুনের আলোয় ওনাকে অপূর্ব লাগছে। ঠিক হলো ট্রুথ অর ডেয়ার খেলা হবে। ম্যাম, আপনার পালা। তুট নাকি ডিয়ার? ডেয়ার। আমি হাঁটতে শিখিনি। অয়ন প্রথমবার আগুনের দিকে তাকিয়ে বলে, তবে আমার একটা ডেয়ার আছে। আপনি কি পারেন কাল সকাল পর্যন্ত আপনার
এই ম্যাডাম দাপট ছেড়ে একজন সাধারণ মানুষের মতো থাকতে? কোনো অর্ডার দেবেন না, কাউকে ছাড়বেন না, পারবেন? পারবো। যদি তুমি হারো তবে তোমাকে আমি বাসায় গিয়ে আমার সব কাপড় ইস্ত্রি করে দিতে হবে। ডিল। দেখা যাক কার জেদ বেশি। রাত 1টা। আদ্রিজা ঘুমোতে পারছেন না। তিনি রিসোর্টের বাগানে হাঁটতে বেরোলেন। হঠাৎ দেখলেন অয়ন একটা বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আদ্রিজা টিপ টিপ পায়ে গিয়ে পেছনে দাঁড়ালেন। কি দেখছো? তোমার তো আবার গম্ভীর ভাব নিতে খুব ভালো লাগে। ম্যাডাম, আপনি কি কথা না বলে থাকতে পারেন না? ডেয়ার তো শুরু হয়ে গেছে। ওটা তো সবার সামনে, এখানে তো আমরা একা। অয়ন, তুমি কি রাইসাকে পছন্দ করো? রাইসা আমার বন্ধু, ও আপনার মতো পাথর নয়। আমি পাথর? অয়ন, আমি তোমাকে ঘৃণা করতে চাই, কিন্তু তুমি আমাকে সুযোগ দাও না। তুমি কেন এত অবাধ্য? অবাধ্য না হলে আপনার এই মিথ্যে অহংকার ভাঙবে কে? আপনি ভাবেন দুনিয়াটা আপনার পায়ের নিচে, কিন্তু মনে রাখবেন ম্যাডাম, আপনার পায়ের নিচের মাটিটা কিন্তু আমার মতো সাধারণ মানুষের ঘামে তৈরি। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ হলো। আদ্রিজা ভয়ে এক লাফে অয়নকে জড়িয়ে ধরলেন। ভূত? অয়ন, ওটা কি? ম্যাডাম, ওটা জাস্ট একটা বিড়াল। আপনি এত ভীতু কেন? আমি ভীতু না, আমি জাস্ট প্রিপেয়ার্ড না। ছাড়ো আমাকে। আমি তো ধরিনি, আপনি ধরে আছেন। আর আপনার গাউন তো বেঞ্চের কাঁটায় আটকে গেছে, এখন কিভাবে ছাড়বেন? আদ্রিজা দেখলেন সত্যিই তার গাউন আটকে গেছে। অয়ন ঝুঁকে সেটা ছাড়তে গেল। আদ্রিজা অয়নের খুব কাছে। অয়নের চুলের গন্ধ ওনার নাকে লাগছে। আদ্রিজার হার্টবিট বেড়ে গেল। এই তেরা ছেলেটার জন্য আমার বুকটা কেন এমন করছে? আমি কি সত্যি ওর প্রেমে পড়েছি? না, অসম্ভব। ও একটা গরিব ছাত্র, আর আমি অদ্রিজা সেন। ভোর 5টা। রিসোর্টের চারপাশ কুয়াশায় ঢাকা। আদ্রিজা সেন সারা রাত ঘুমাননি। ওনার চোখে মুখে ক্লান্তি থাকলেও জেদটা দ্বিগুণ হয়েছে। আজ ট্যুরের শেষ দিন। সকালে নাস্তা সেরে সবাই মিলে একটা চোর পুলিশ গেম খেলবে, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আদ্রিজা আজ ঠিক করেছেন এই খেলায় তিনি অয়নকে নিজের টিমে রাখবেন এবং ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাবেন। রিসোর্টের লবিতে সবাই জমা হয়েছে। ডিন স্যার লটারি করছেন। আজকের গেমে 2টি টিম, পুলিশ টিম আর চোর টিম। পুলিশদের কাজ হবে চোরেদের খুঁজে বের করে স্টিকার লাগানো। লটারি অনুযায়ী পুলিশ টিমের লিডার আদ্রিজা সেন। আদ্রিজা খুশিতে লাফিয়ে ওঠে। ইয়েস, আর আমার টিমে আমি সিলেক্ট করছি অয়নকে। অয়ন হবে আমার প্রধান কনস্টেবল। অয়ন হাই তুলতে তুলতে বলে, ম্যাডাম, আমি চোর হতে চেয়েছিলাম। চোর হয়ে পালানো সহজ, আপনার কনস্টেবল হয়ে আপনার ফরমাইশ খাটা কঠিন। স্যার, আমি চোর টিমে। অয়ন পুলিশ হয়ে আমাকে ধরতে পারবে তো, নাকি বন্ধু বলে ছেড়ে দেবে? খবরদার রাইসা, অয়ন যদি তোমাকে ছেড়ে দেয় তবে আমি ওর ইন্টারনাল মার্কস কেটে দেব। অয়ন, চলো আমার সাথে। রিসোর্টের বিশাল বাগানে খেলা শুরু হলো। আদ্রিজা আর অয়ন একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে রাইসাকে ধরার জন্য। আদ্রিজা খুব উত্তেজিত। তিনি বারবার অয়নের খুব কাছে চলে আসছেন। অয়ন, ওই দেখো রাইসার ওড়না দেখা যাচ্ছে, ধরো ওকে, দৌড়াও। ম্যাডাম, ওটা ওড়না না, ওটা একটা লাল নিশান। রাইসা আমাদের ট্র্যাপে ফেলছে। আপনি চিল্লানো বন্ধ করুন, না হলে চোররা আমাদেরই পুলিশ সাজিয়ে দেবে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আমি তোমার অফিসার। যাও ওই গাছটায় ওঠো, দেখো ওটা কোথায়। গাছে আপনি উঠুন, আপনার তো আবার হাইট নিয়ে খুব অহংকার। ওপর থেকে ভিউ ভালো পাবেন। অয়ন, তুমি কি কোনো দিন একটা কথা সোজাভাবে বলবে না? আমি মই থেকে পড়ার পর এখনো কোমর ব্যথা, আর তুমি আমাকে গাছে উঠতে বলছো? একটা মেয়ে মানুষ গাছে ওঠে? খেলার ফাঁকে অয়ন একা একটা লেকের পাড়ে জল খাচ্ছিল। রাইসা চুপি চুপি এসে পেছনে দাঁড়ালো। আদ্রিজা ঝোপের আড়াল থেকে সব দেখছেন। ওনার হার্টবিট তখন অডি গাড়ির ইঞ্জিনের মতো জোরে চলছে। অয়ন, একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো রাইসা, রাগ করার মতো কি বলবা? অয়ন, আমি জানি তুমি গরিব, কিন্তু তোমার এই ব্যক্তিত্ব আমাকে খুব টানে। আমি কি তোমার বন্ধু থেকে একটু বেশি কিছু হতে পারি? আই মিন, উইল ইউ বি মাই স্পেশাল ওয়ান? আদ্রিজার হাত থেকে পুলিশের লাঠিটা ধপাস করে পড়ে গেল। ওনার মনে হলো কেউ ওনার মাথায় বরফ জল ঢেলে দিয়েছে। অয়ন একটু চুপ থেকে বলে, রাইসা, তোমার বাবার অনেক টাকা,
আমার পকেটে আজ দুপুরের ভাতের পয়সা ছাড়া আর কিছু নেই। অসম প্রেমে শুধু নাটক হয়, জীবন চলে না। তুমি ভালো বন্ধু, ওটাই থাকো। ইয়েস, থ্যাংক ইউ অয়ন। তুমি ওর প্রপোজাল রিজেক্ট করেছো। ও খোদা, আমি এত খুশি কেন হচ্ছি। দুপুর 2টো, ট্যুর শেষ, সবাই বাসে উঠছে। আদ্রিজা আজ বিশাল বিশাল 5টি সুটকেস নিয়ে এসেছেন। তিনি অর্ডার দিলেন অয়নকে সেগুলো বাসের ছাদে তুলতে। অয়ন, এই ব্যাগগুলো সাবধানে তোলো, এতে আমার দামি কসমেটিক্সের শাড়ি আছে। ম্যাডাম, আপনি কি এখানে পার্মানেন্ট থাকতে আসছিলেন? 2 দিনের ট্যুরে 5টা ব্যাগ? আমি কুলি নই। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তোলো বলছি। অয়ন ব্যাগগুলো তুলল ঠিকই, কিন্তু একটা ব্যাগের চেইন আলগা ছিল। তুলতে গিয়ে আদ্রিজার দামি মেকআপ কিট আর ড্রেসগুলো বাসের সামনে রাস্তার কাদের উপর ছড়িয়ে পড়ল। ও মাই গড, আমার লিমিটেড এডিশন লিপস্টিক। অয়ন, তুমি এটা কি করলে? চেইনটা আপনার চরিত্রের মতো ঢিলা ছিল ম্যাডাম, আমি কি করব? ব্যাগ সামলানো আপনার কাজ, তোলা আমার কাজ। বাস চলতে শুরু করেছে। আদ্রিজা এবার অয়নকে ওনার পাশ থেকে সরতে দিলেন না। রাইসা পেছনের সিটে মুখ কালো করে বসে আছে। অয়ন, আমার খুব খিদে পেয়েছে, আমার ব্যাগে স্যান্ডউইচ আছে, বের করে দাও তো। আর শোনো, আমাকে খাইয়ে দিতে হবে, কারণ আমার নখ ভেঙে গেছে, হাত ব্যথা। হাত ব্যথা তো কি হয়েছে, মুখ তো ঠিক আছে, নিজেই খান। আর আমি এখন পড়াশোনা করব। লাইটটা জ্বালান। লাইট জ্বালালে আমার চোখে লাগে। তুমি অন্ধকারে পড়ো, আর বাসেও কেন পড়তে হবে রে ভাই? তোমরা এমন কেন? আর শোনো, আমার কাঁধে মাথা রাখো তো, আমার ঘাড় ব্যথা করছে। অয়ন আদ্রিজার কপালে একটা টোকা দিয়ে বলে, ম্যাডাম, আপনি কি অসুস্থ নাকি পাগল? কাঁধে মাথা কেন রাখবো? আপনি কি আমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড না হলেও আমি তোমার ম্যাম, ম্যামের হুকুম মানতে হয়। হঠাৎ বাস একটা জোরে ব্রেক কষল। আদ্রিজা ভয়ে চিৎকার করে অয়নকে ঝাপটে ধরলেন। বাসের লাইট নিভে গেছে। অয়ন, আমরা কি মরে যাব? বাঁচাও আমাকে। ম্যাডাম, জাস্ট ব্রেক করছে, ছাড়ুন আমাকে। সবাই দেখছে, আপনার এই চিৎকারে ড্রাইভার নিজেই হার্ট অ্যাটাক করবে। আমি ছাড়বো না, আমার খুব ভয় লাগছে। অয়ন, তুমি এত নিষ্ঠুর কেন? একটু আদর করে কথা বলতে পারো না? আদর ফ্রি পাওয়া যায় না ম্যাডাম, ওটার জন্য যোগ্য হতে হয়। আপনি তো শুধু হুকুম দিতে জানেন। রাত 10টা, বাস ইউনিভার্সিটির গেটে পৌঁছালো। সবার বাবা মা বা গাড়ি এসেছে। আদ্রিজার অডি গাড়িও প্রস্তুত। অয়ন তার সাইকেলটা স্ট্যান্ড থেকে বের করলো। অয়ন শোনো, তুমি কি আমার সাথে যাবে? আমি তোমাকে ড্রপ দিচ্ছি। দরকার নেই, আমার সাইকেল আছে। আর আপনার গাড়ির এসি আমার সহ্য হয় না। অয়ন, তুমি কি কাল কলেজে আসবে? আমি আমি তোমার জন্য ল্যাবে ওয়েট করব। আসলে আসবো, না আসলে বুঝবেন আপনার ওই লবণের চা খেয়ে আমার শরীর খারাপ হয়েছে। গুড নাইট ম্যাডাম। আদ্রিজা বাসায় ফিরে ওনার বিশাল রুমে একা বসে আছেন। তিনি আলমারি থেকে একটা ডায়েরি বের করলেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত আভা। আদ্রিজা লিখছেন, আজ অয়নকে রাইসা প্রপোজ করেছে। আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু অয়ন যখন মানা করলো তখন আমার মনে হলো আমি লটারি জিতেছি। অয়ন, তুমি যত তাড়ামি করো, আমি তোমাকে আমার করে ছাড়বো। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার ওই রাগটাই আমার নেশা হয়ে যাচ্ছে। কাল ল্যাবে আমি এমন কিছু করব যে তুমি বাধ্য হবে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে। রাত 8টা, মিস্টার সেনের আলিশান ডাইনিং টেবিল। ঝাড়বাতির আলোয় হীরা জহরত চিকচিক করছে। আদ্রিজা সেন আজ পরেছেন নীল রঙের একটি জর্জেট শাড়ি। তাকে দেখতে রাজকন্যার মতো লাগছে। টেবিলের একপাশে মিস্টার সেন গম্ভীর হয়ে বসে আছেন, আর অন্য পাশে অয়ন। তার সেই সাধারণ ইস্ত্রি করা শার্ট পরে একদম মেরুদণ্ড সোজা করে বসে আছে। আদ্রিজা আজ ঠিক করেছেন অয়নকে ওনার দামি সব ডিশের নাম আর খাওয়ার নিয়ম জিজ্ঞেস করে অপ্রস্তুত করবেন। টেবিলে সাজানো আছে কাঁটা চামচ, বিভিন্ন ধরনের গ্লাস আর দামি সব বিদেশি খাবার। আদ্রিজা বাঁকা হেসে অয়নের দিকে তাকালেন। অয়ন, এই যে 3টি চামচ দেখছো, জানো জানো তো কোনটা দিয়ে স্যুপ খেতে হয় আর কোনটা দিয়ে মেইন ডিশ? নাকি তোমার বাসায় আমরা যেভাবে হাত দিয়ে ভাত খাই সেভাবেই শুরু করবে? অয়ন শান্তভাবে চামচগুলো সরিয়ে রেখে নিজের হাত ধুয়ে নিল। ম্যাডাম, খাবার খাওয়াটা একটা প্রয়োজনীয়তা, কোনো সার্কাস না। আমি হাত দিয়ে খাই কারণ আমার হাত পরিষ্কার, আর এটা আমার সংস্কৃতি। আপনার এই 3টে চামচ দিয়ে বিলাসিতা হতে পারে, কিন্তু ক্ষুধা মেটে না। আপনি বরং আপনার চামচ নিয়ে খেলুন, আমি আমার মতো খাই।
অয়ন, তুমি কি এই রাজকীয় খাবারগুলো পছন্দ করছো না? এগুলো কিন্তু প্যারিস থেকে আনা রেসিপি। আঙ্কেল, খাবারের রেসিপি প্যারিস থেকে আসুক আর লন্ডন থেকে, ওটা যদি পেটে গিয়ে শান্তি না দেয় তবে ওটা স্রেফ অপচয়। আপনারা বিলাসিতা করছেন কারণ আপনাদের অনেক টাকা, কিন্তু আমি এখানে এসেছি কারণ আপনার মেয়ে আমাকে অর্ডার দিয়েছিল। তাই দয়া করে আমাকে আমার মতো খেতে দিন। আদ্রিজা এবার অয়নকে আরো ছোট করতে ওনার বাবার ব্যবসার কথা তুললেন। অয়ন, তুমি কি জানো আমার বাবা এই শহরের কত বড় ব্যবসায়ী? তুমি যদি একটু নমনীয় হতে তবে হয়তো এই টেবিলে তোমার বসার যোগ্যতা স্থায়ী হতো, কিন্তু তোমার ওই তেরা মেজাজ তোমাকে সারা জীবন ওই ভাঙা সাইকেলেই রাখবে। অয়ন খাওয়া থামিয়ে আদ্রিজার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, ম্যাডাম, আপনার বাবার টাকা আপনার অহংকার হতে পারে, কিন্তু আমার যোগ্যতা আমার সম্পদ। আপনি আজ এই রাজপ্রাসাদে বসে আছেন কারণ আপনার বাবা কঠোর পরিশ্রম করেছেন, কিন্তু আপনি নিজে কি করেছেন? স্রেফ দামি ব্র্যান্ডের প্রচার। যেদিন আপনি নিজের কামাই দিয়ে একটা নুন ভাতও আমাকে খাওয়াতে পারবেন সেদিন কথা বলতে আসবেন। আপাতত বাবার ছায়ায় থেকে হুঙ্কার দেওয়াটা হাস্যকর। পুরো ডাইনিং রুম স্তব্ধ। আদ্রিজার আগে কাঁপছেন, ভাবলেন বাবা এখন অয়নকে বাড়ি থেকে বের করে দেবেন, কিন্তু মিস্টার সেন হঠাৎ শব্দ করে হেসে উঠলেন এবং সোফা থেকে উঠে অয়নের কাঁধে হাত রাখলেন। অসাধারণ আদ্রিজা, আমি আজ এমন পর্যন্ত কাউকে দেখিনি যে আমার সামনে বসে আমাকে আর আমার মেয়েকে এভাবে মুখের উপরে সত্যি কথা বলতে পারে। অয়ন, আমার মেয়েটা খুব জেদি, ওকে আজ পর্যন্ত কেউ জব্দ করতে পারেনি, একমাত্র তুমিই পারো ওকে মানুষ করতে। বাবা, তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি অয়ন, আমি চাই তুমি আদ্রিজাকে বিয়ে করো। আমার সব সম্পত্তি, এই বাড়ি গাড়ি সব তোমাদের হবে। আমি জানি তুমি আমার মেয়েকে সামলাতে পারবে। আদ্রিজা মনে মনে ভাবলেন অয়ন নিশ্চয়ই এখন খুশিতে রাজি হয়ে যাবে। কে না চাই এই বিশাল সম্পত্তির মালিক হতে, কিন্তু অয়নের মুখে কোনো পরিবর্তন নেই। অয়ন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। আঙ্কেল, দুঃখিত, বিয়েটা কোনো ডিল নয় যে আপনি প্রস্তাব দিলেন আর আমি সই করলাম। আপনার মেয়ে দেখতে সুন্দর হতে পারে, কিন্তু ওনার মনটা এখনও অপরিপক্ক। আমি কোনো অহংকারী মেয়ের দায়িত্ব নিতে চাই না, আর উনি আমার ম্যাম। তাছাড়া আপনার সম্পত্তি আমার মেধার চেয়ে অনেক ছোট। আমি গরিব হতে পারি, কিন্তু আমি বিক্রি হওয়ার মতো সস্তা নই। আদ্রিজা ম্যাডাম, আপনার ডিনারের জন্য ধন্যবাদ। আসি। অয়ন এক পলকও না তাকিয়ে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আদ্রিজা আর মিস্টার সেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। অয়ন চলে যাওয়ার পর আদ্রিজা টেবিলের গ্লাস আছাড় দিয়ে ভেঙে ফেললেন। ওনার চোখে জল, কিন্তু মনে আগুনের লেলিহান শিখা। কি? ও আমাকে রিজেক্ট করলো? অদ্রিজা সেনকে? বাবা, তুমি দেখলে ওর কত বড় সাহস? মা, আমি তোকে বলেছিলাম ও আলাদা, ওর মতো হীরা তুই কোথাও পাবি না, কিন্তু তুই তো ওকে হারিয়ে ফেললি। হারাইনি বাবা, অয়ন চৌধুরী। তোমাকে আমার একটু ভালো লাগে সত্যি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তবে তুমি আমার বাবার প্রপোজালকে রিজেক্ট করলে, আমার রূপ, আমার আভিজাত্যকে অপমান করলে। অদ্রিজা সেন যা চায় তা সে পেয়েই ছাড়ে। তোমাকে আমি আমার করে ছাড়বো। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, তুমি আমার গোলাম হয়ে থাকবে। তোমার এই পাহাড় সম অহংকার আমি যদি ধুলোয় না মিশিয়েছি, তবে আমার নাম অদ্রিজা নয়। আদ্রিজা ওনার রুমে পায়চারি করছেন। তিনি ফোন করলেন ওনার পিএ শফিককে। শফিক, শোনো, কাল থেকে অয়নকে ক্লাসের পর কোথাও যেতে দেবে না। ল্যাবরেটরির চাবি আমার কাছে থাকবে। ওকে বলবে আমার পার্সোনাল রিসার্চের কাজ করতে হবে। ও যদি না আসে তবে ওর স্কলারশিপ বন্ধ করে দেব। আমি দেখতে চাই ওর এত আত্মসম্মান ওকে কত দূর নিয়ে যায়। কিন্তু ম্যাম, অয়ন ভাই তো অনেক জেদি, ও যদি বিদ্রোহ করে? বিদ্রোহ করলে আমি আরো বেশি তারামি করব। ও নিজেকে কি ভাবে? ও আমার কেনা গোলাম হয়ে থাকবে সারা জীবন। সকাল 9টা। অয়ন সাইকেল নিয়ে ক্যাম্পাসে ঢুকলো। আদ্রিজা ওনার অডি গাড়ি দিয়ে অয়নের সাইকেলের পথ আটকালেন। আদ্রিজা সানগ্লাস খুলে ওনার দিকে তাকালেন। কি মিস্টার রিজেক্টেড? কাল রাতে তো খুব হিরোগিরি দেখালে। আজ থেকে তোমার ডিউটি ডাবল। ল্যাব থেকে বের হতে পারবে না রাত 10টার আগে। এটা তোমার দণ্ড। দণ্ড? আমি কোনো অপরাধ করিনি ম্যাডাম। আর আপনি যদি মনে করেন স্কলারশিপের ভয় দেখিয়ে আমাকে আটকে রাখবেন, তবে জেনে রাখুন আমি না খেয়ে থাকলেও আপনার গোলামি করব না। আপনার ফাইল আপনি নিজে টাইপ করুন।
তুমি যাবে না ঠিক আছে, তবে তোমার ওই যে ছোট বোনটা স্কুলে পড়ে, ওর স্কুলের লাইব্রেরিতে আমি আজই কিছু বই ডোনেট করতে যাচ্ছি। যদি তুমি চাও আমি সেখানে গিয়ে তোমার দারিদ্র্যের গল্প শোনাই, তবে যেতে পারো। আপনি খুব নিচু মনের মানুষ আদ্রিজা ম্যাডাম। আমি জানি, আর নিচু মনের মানুষটা এখন তোমার মালিক। চলো আমার পেছনে। আদ্রিজা সেন এখন যুদ্ধের নেশায় মত্ত। তিনি অয়নকে ভালোবাসেন কিনা তা নিশ্চিত নন, কিন্তু অয়নকে জয় করাটাই এখন ওনার জীবনের একমাত্র লক্ষ্য। অন্যদিকে অয়ন বুঝতে পারছে এই লড়াইটা সহজ হবে না। আদ্রিজা এখন আর শুধু ম্যাডাম নন, তিনি এখন এক জেদি শাসিকা। রাত 8টা, পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাস নিস্তব্ধ। শুধু সায়েন্স বিল্ডিং এর 3তলা ল্যাবরেটরির আলোটা জ্বলছে। ভেতরে আদ্রিজা সেন একটা আরামদায়ক চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছেন, আর অয়ন এক কোনায় দাঁড়িয়ে হাজার হাজার ডাটা ফাইল হাতে লিখে এন্ট্রি করছে। আদ্রিজা আজ ঠিক করেছেন অয়নকে আজ সারা রাত এখানে আটকে রাখবেন, যতক্ষণ না ও ওনার বাবার দেওয়া বিয়ের প্রস্তাব নিয়ে নতুন করে ভাবে। অয়ন ক্লান্ত, ওনার চোখ লাল হয়ে গেছে। আদ্রিজা কফি হাতে ওনার সামনে গিয়ে দাঁড়ালেন। কি মিস্টার অয়ন, হাত ব্যথা করছে? আমার বাবার প্রপোজাল রিজেক্ট করার সময় তো খুব পাওয়ার দেখিয়েছিলে, এখন কেন এই দশা? অয়ন ফাইল থেকে মাথা না তুলে বলে, ম্যাডাম কাজ করছি, কথা বলে সময় নষ্ট করবেন না। আপনি আমাকে এখানে আটকে রেখেছেন কারণ আপনি আমাকে ভয় পান যে আমি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। ভয়? হ্যাঁ, আমি অদ্রিজা সেন তোমাকে তুড়ি মেরে কিনতে পারি। তুমি আমার কাছে স্রেফ একটা অবাধ্য গোলাম ছাড়া আর কিছুই নও। যতক্ষণ না এইসব ফাইল শেষ হবে, ল্যাবের তালা খুলবে না। আর শুনুন, চাবি আমার পার্সে। গেলাম গোলাম, আপনি কি সুলতানি আমলে বাস করছেন? আমি আপনার স্টুডেন্ট, আপনার কেনা দাস নই। আর আপনার এই জবরদস্তি আমাকে আপনার প্রতি আরও বেশি বিতৃষ্ণ করে তুলছে। হঠাৎ ল্যাবরেটরির এসিটা বিকল হয়ে গেল। গরমে আদ্রিজা ঘামতে শুরু করলেন। ওনার দামি মেকআপ গলে যাচ্ছে। উফ, কি গরম! আয়ান দেখো তো এসিটা কেন চলছে না? আমি তো মরে যাব গরমে। ম্যাডাম, এসি মেকানিক নই আমি। আর আপনি তো বিলাসিতাই মানুষ, একটু গরম সহ্য করুন। আমি তো প্রতিদিন এই গরমে সাইকেল চালাই। অয়ন, ফ্যানটা দাও, আমাকে বাতাস করো। অয়ন এক টুকরো কার্ডবোর্ড তুলে নিয়ে আদ্রিজার সামনে ধরল। এই নিন, নিজের হাত নিজে ব্যবহার করুন। আর মনে রাখবেন, আপনার টাকা আপনাকে এসি দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। হঠাৎ ল্যাবের দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে রাইসা দাঁড়িয়ে আছে। সে সিকিউরিটি গার্ডকে ঘুষ দিয়ে উপরে এসেছে। অয়ন, তুমি এখানে? ম্যাম, আপনি অয়নকে এত রাত পর্যন্ত আটকে রেখেছেন কেন? এটা তো বেআইনি। আদ্রিজা রাইসাকে দেখে আরো বেশি জ্বলে উঠলেন। রাইসা, তুমি এখানে কি করছো? এটা আমার পার্সোনাল রিসার্চ। অয়ন আমার অ্যাসিস্ট্যান্ট, ও থাকবে, তুমি যাও। না ম্যাম, আমি অয়নের জন্য খাবার নিয়ে আসছি। ও দুপুর থেকে কিছু খায়নি। অয়ন, এই নাও তোমার প্রিয় বিরিয়ানি। খবরদার অয়ন, তুমি ওই খাবার ছোবে না। আমি তোমার জন্য পিৎজা অর্ডার করেছি, ওটা আসবে। অয়ন রাইসার হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে বলে, ধন্যবাদ রাইসা, তুমি আমার বন্ধু হলেই বুঝতে পেরেছো আমার খিদা পেয়েছে। ম্যাডাম তো শুধু ওনার জেদ বোঝেন। অয়ন মনের সুখে বিরিয়ানি খেতে লাগলো। আদ্রিজা রাগে ওনার দামি লিপস্টিকটাকেই কামড়ে ভেঙে ফেললেন। রাইসা চলে যাওয়ার পর হঠাৎ টেবিলের নিচ দিয়ে একটা বড় ইঁদুর ধরে গেল। আদ্রিজা ইঁদুর দেখে এক লাফে অয়নের পিঠে উঠে পড়লেন। বাঁচাও অয়ন, ইঁদুর, ওটা আমাকে কামড়াবে। অয়ন আদ্রিজাকে সামলাতে গিয়ে টালমাটাল। ম্যাডাম নামুন, আপনি তো ভারী কম না। একটা ছোট ইঁদুর দেখে আপনার সব দাপট শেষ। আমি ইঁদুর খুব ভয় পাই, তুমি ওটাকে মারো, না হলে আমি তোমার গলা ছাড়বো না। হা হা হা, দেখুন তো দশা, কিছুক্ষণ আগে আপনি আমার মালিক ছিলেন আর এখন আমার ঘাড়েই চড়ে বসেছেন। আপনার আভিজাত্য কি এখন ইঁদুরের গর্তে ঢুকে গেছে? অয়ন আদ্রিজাকে কোলে করে একটা উঁচু টেবিলের উপর বসিয়ে দিল। আদ্রিজার চুল এলোমেলো, ওনার শাড়ির আঁচল অয়নের ঘড়িতে আটকে গেছে। এক অদ্ভুত মুহূর্ত। আদ্রিজা অয়নের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। ঠিক তখন মিস্টার সেন ফোন করলেন আদ্রিজাকে। আদ্রিজা ফোন রিসিভ করলেন স্পিকারে। আদ্রিজা, অয়নকে বাসায় নিয়ে আয়, আমিও ওর সাথে আবার কথা বলতে চাই। আমি ওকে একটা বড় অফার দেব। বাবা, ও আসবে না, ও খুব তেরা। অয়ন ফোনটা টেনে নিয়ে বলে,
মিস্টার সেন, আপনার অফার আপনার পকেটে রাখুন। আমি অয়ন, আপনার মেয়ের গোলাম নই। আর আদ্রিজা ম্যাডামকে বলুন ল্যাবের তালা খুলছে। না হলে আমি জানালার কাজ ভেঙে বেরিয়ে যাব। তুমি যত রাগ করবে আমার তত ভালো লাগবে। আদ্রিজা, ওকে ছাড়িস না, ও আমাদের পরিবারের জন্য পারফেক্ট। আদ্রিজা শেষমেশ তালা খুললেন। অয়ন ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে। বাইরে ঝুম বৃষ্টি। আদ্রিজার গাড়িটা ল্যাবের নিচেই দাঁড়িয়ে। অয়ন শোনো, এই বৃষ্টিতে তুমি সাইকেল নিয়ে যেতে পারবে না। চলো, আমি ড্রপ করে দিচ্ছি। ম্যাডাম, আপনার গাড়িতে উঠলে আমার আত্মসম্মানে জং ধরে যাবে। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব, তাও আপনার করুণা নেব না। আদ্রিজা গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে শুরু করলেন। ঠিক আছে, তুমি যদি সাইকেলে যাও, আমিও তোমার সাথে হেঁটে হেঁটে যাব। দেখি কার জেদ বেশি। পাগলামি করবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। পড়বে। তুমি আমাকে রিজেক্ট করেছো, তুমি আমাকে অপমান করেছো। এখন আমার কষ্ট দেখা তোমার পাও না। 5 মিনিট বৃষ্টিতে ভিজতে আদ্রিজা হাঁচি দিতে শুরু করলেন। অয়ন আর সহ্য করতে পারল না। সে নিজের পুরনো কিন্তু পরিষ্কার জ্যাকেটটা খুলে আদ্রিজার গায়ে জড়িয়ে দিল। ম্যাডাম, আপনি একটা আস্ত পাগল। এই নিন জ্যাকেটটা, আর আপনার অডি গাড়িতে গিয়ে বসুন। আমি আপনার পেছনে পেছনে সাইকেল চালিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, যাতে আপনার ভয় না লাগে। আদ্রিজা জ্যাকেটের ভিতর থেকে অয়নের গন্ধটা অনুভব করছেন। অয়ন, তুমি কেন আমার সাথে এমন করো? কেন একটুও ভালো করে কথা বলো না? কারণ আপনি মানুষকে ভালোবাসেন না ম্যাডাম, মানুষ মনে করেন না, আমাকেও না। আপনি আমাকে জিততে চান। আর অয়ন কোনো ট্রফি না যে আপনি জিতে সেলফে সাজিয়ে রাখবেন। গুড নাইট। আদ্রিজা বাসায় ফিরে ড্রয়ার থেকে একটা নতুন ডায়েরি বের করলেন। উপরে বড় করে লিখলেন, অয়ন মাই রিভেল গোলাম। বাবা ঠিকই বলেছে, তুমি আমার জন্য পারফেক্ট। তোমার এই তেজ আমি আমার প্রেমে রূপান্তরিত করব। তুমি আমাকে রিজেক্ট করেছো, এখন আমি তোমাকে এমন এক জালে আটকাবো যে তুমি নিজেই বলবে, আদ্রিজা আমি তোমার গোলাম হতে রাজি। কাল থেকে তোমার ক্যাম্পাসে আসা আমি বন্ধ করব না, বরং তোমার চারপাশে আমি থাকবো ছায়ার মতো। রাইসাকে আমি তোমার ধারে কাছেও ঘেঁষতে দেব না। আদ্রিজা সেনের উন্মাদনা এখন বিপজ্জনক স্তরে। তিনি অয়নকে পাওয়ার জন্য ওনার সব ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত। অন্যদিকে অয়ন কি পারবে তার এই তেরা ব্যক্তিত্ব দিয়ে আদ্রিজার এই সোনার খাঁচা ভেঙে বেরিয়ে আসতে? সকাল 10টা। অয়নের বোন পাখির স্কুলে আজ প্যারেন্টস মিটিং। অয়ন টিউশনি সেরে আসতে একটু দেরি করছে। ঠিক তখনই স্কুলের গেটে এসে থামলো আদ্রিজা সেনের সেই দামি লাল অডি গাড়ি। আদ্রিজা আজ চশমা আর সাধারণ শাড়ি পরেছেন, যা ওনাকে খুব ভালো মানুষ মনে হয়। তিনি আজ ঠিক করেছেন অয়নের অনুপস্থিতিতে পাখির অভিভাবক সেজে স্কুলে ঢুকবেন এবং অয়নকে বুঝিয়ে দেবেন তিনি চাইলে ওর জীবনের প্রতিটি কোণ দখল করতে পারেন। আদ্রিজা করিডোর দিয়ে হাঁটছেন। টিচাররা ওনার আভিজাত্য দেখে তটস্থ। আদ্রিজা সরাসরি পাখির ক্লাসরুমে গিয়ে দাঁড়ালেন। হ্যালো পাখি, আমি আদ্রিজা, তোমার অয়ন ভাইয়ার ফ্রেন্ড, না মানে তোমার ভাইয়ার ম্যাডাম। তোমার ভাইয়া একটু বিজি তো, তাই আমাকে পাঠালো তোমার মিটিং অ্যাটেন্ড করতে। পাখি অবাক হয়ে যায়। ম্যাম, ভাইয়া তো আমাকে কিচ্ছু বলেনি, আর ভাইয়া তো কোনোদিন কাউকে পাঠায় না। আপনি কি সত্যি ভাইয়ার ম্যাডাম? হ্যাঁ রে সোনা, এই নাও তোমার জন্য দামি চকলেট আর এই ব্যাগটা। অয়নকে বলো না, এটা আমাদের সিক্রেট। আদ্রিজা যখন পাখির খাতা দেখছে না, টিচারদের সাথে গল্প করছেন, ঠিক তখনই অয়ন হন্তদন্ত হয়ে স্কুলে ঢুকলো। আদ্রিজাকে পাখির পাশে বসে থাকতে দেখে ওর মাথা গরম হয়ে গেল। অয়ন গটগট করে এগিয়ে এসে পাখির হাত ধরে আদ্রিজা থেকে দূরে সরিয়ে নিল। ম্যাডাম, আপনার সাহস তো কম না। আপনি আমার পার্সোনাল লাইফে ঢোকার চেষ্টা করছেন। আমার বোনকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আদ্রিজা একদম শান্তভাবে বলে, আরে অয়ন, তুমি এত রিয়্যাক্ট করছো কেন? আমি তো জাস্ট হেল্প করতে এলাম, তোমার দেরি হচ্ছিল তাই ভাবলাম। হেল্প? আপনার হেল্প আমার চাই না। আপনি আমার ইউনিভার্সিটি লাইফ বিষিয়ে দিয়েছেন। এখন আমার বোনকেও কি আপনার ওই ইগোর জালে জড়াবেন? আপনি এখনই এই স্কুল থেকে বের হবেন, না হলে আমি আজ প্রিন্সিপালের কাছে আপনার নামে নালিশ করব। নালিশ? প্রিন্সিপাল আমার বাবার পরিচিত অয়ন। আমি চাইলে স্কুলে নতুন ল্যাব নিয়ে দিতে পারি, তুমি আমাকে থামাতে পারবে না। টাকা দিয়ে সব কেনা যায় না ম্যাডাম, ঘৃণা কেনা যায়। আর আমি আপনাকে ঘৃণা করি।
বিকালে আদ্রিজা বাসায় ফিরে খুব খুশি। তিনি ভাবলেন অয়নকে আজ বেশ জব্দ করেছেন। ঠিক তখনই মিস্টার সেন অয়নকে ডেকে পাঠালেন বাসার একটা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য। অয়ন সরাসরি আদ্রিজার কিচেনে ঢুকে পড়ল। আদ্রিজা তখন ওনার দামি কফি মেশিনে কফি বানাচ্ছিলেন। কি হলো, রাগ কমলো? এসো, আমার হাতে বানানো কফি খাও। অয়ন কফি মেশিনটা এক ঝটকায় বন্ধ করে দিয়ে বলে, ম্যাডাম